রহমানুর রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। সেট কথাটির সাথে আমরা মোটামুটি সবাই অনেক পরিচিত। যেমন আমরা বাসাবাড়িতে ডিনার সেট, জগ সেট, কাপ সেট, এক সেট বই ইত্যাদি বিভিন্ন কথা নিয়ে আলোচনা করে থাকি। সেট বিষয়ে প্রথম ব্যাখ্যা প্রদান করেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, যার জন্ম 1845 সালে এবং মৃত্যু 1918 সালে। উনি সেটের উপরে যে ব্যাখ্যা প্রদান করেন তা গণিত শাস্ত্রে এক আলোড়ন সৃষ্টি করে এবং ওনার এই ব্যাখ্যা গণিত শাস্ত্রে সেট তত্ত্ব হিসেবে পরিচিত। সেটের সংজ্ঞায় উনি বলেছিলেন, যার অনুবাদ হলো যে আমাদের বাস্তব ও চিন্তা জগতে সুনির্ধারিত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। আগে আমরা বুঝতে পারছি সেট সোফা সেট বলতে বেশ কিছু সোফার সমাবেশকে বোঝায়। তাহলে উনি বলছেন যে বাস্তব ও চিন্তা জগতের সুনির্ধারিত বস্তু সমূহের সমাবেশ। এক্ষেত্রে আমরা সাধারণত সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর ABCD এভাবে সেট প্রকাশ করতে ইংরেজি বড় হাতের অক্ষর ABCD অথবা XYZ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় এবং সেটগুলো উপাদান প্রকাশ করতে ছোট হাতে ইংরেজি ছোট হাতের অক্ষর ABC অথবা XYZ ইত্যাদি দ্বারা উপাদানগুলোকে প্রকাশ করা হয়। যেমন আমরা যদি দেখি যে 2, 4 এবং 6 এর সেট, 2, 4, 6 এর সেটকে আমরা লিখতে পারি 2, 4, 6। খেয়াল করি সেট প্রকাশ করতে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে এবং সেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা দ্বারা আলাদা আলাদাভাবে প্রকাশ করি এবং এই সেটকে একটা সংখ্যা আমরা আগেই বলেছিলাম ABC এই ধরনের বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করে। যেমন আমি যদি বলি যে স্বাভাবিক সংখ্যার সেট কি হতে পারে? স্বাভাবিক সংখ্যা 1, 2, 3 এগুলো স্বাভাবিক সংখ্যার সেট। এটাকে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n সমান হবে 1, 2, 3 এবং খেয়াল করি যে এখানে স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নাই। 100 পরে 101, 102, 103, 1001, 1002 এভাবে। তাহলে এই সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্দিষ্ট করা যাবে না। এই সেটগুলো আবার অসীম সেটের প্রকারভেদে আমরা পরে আসতেছি। তাহলে আমরা যে মূল কথাটা সেটের সংজ্ঞা জানলাম এবং সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটা কথা বলি যে 2, 4, 6 এগুলো হলো সেটের উপাদান, এটাকে বলবো আমরা সেট। আর 2, 4, 6 এগুলোকে বলবো উপাদান। তাহলে 2 হইল 2A এর উপাদান, 2 এর উপাদান একে লেখা হয় 2 belongs to A, 2 belongs to A মানে 2 এর একটি উপাদান। এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে যে উপাদান চিহ্নটাকে বুঝাইতে এটাকে পড়া হবে এভাবে belongs to 2 belongs to A, 2 এর উপাদান। উপাদানের আবার অন্য আরেকটি নাম আছে, উপাদানকে আমরা সদস্য বা মেম্বার
বা ইংরেজিতে এলিমেন্ট এই হিসেবেও প্রকাশ করতে পারি। এখানে দেখি, তাহলে এখানে বলতে পারি 2a এর একটি উপাদান, অনুরূপ বলতে পারি 4a এর উপাদান বা 4 belongs to a, 6a এর উপাদান 6 belongs to a। কিন্তু এখানে তো 8 নাই, তাইলে 8 আমরা বলতে পারি যে 8a এর উপাদান 9, এটাকে আবার এভাবে লিখতে পারি 8 does not belongs to a, 8 does not belongs to a, 8 এর উপাদান 9। আমরা মোটামুটি সেট কাকে বলে এবং সেটের উপাদানগুলো আমরা বললাম যে সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয় এবং সেটকে আলাদা আলাদা বোঝানোর জন্য কমা ব্যবহার করা হয়। এটা হলো মোটামুটি সেটের সংজ্ঞা এবং সেট প্রকাশের পদ্ধতি। এখন আমরা সেট প্রকাশের পদ্ধতি আসবো। সেট প্রকাশের পদ্ধতি হলো দুটি, অর্থাৎ দুইটি পদ্ধতিতে সেট প্রকাশ করা যায়। একটা পদ্ধতি হলো তালিকা পদ্ধতি, এটাকে আমরা বলতে পারি টেবুলার মেথড। এই পদ্ধতি হলো যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে একটি তালিকায় আবদ্ধ করা হয়, সেটাই হলো তালিকা পদ্ধতি। যেমন আমরা একটু আগে যে উদাহরণটা দিয়েছি সেটা হলো 2, 4, 6, এটা হলো তালিকা পদ্ধতি। আরো কিছু উদাহরণ যদি আমরা দেখি, তালিকা পদ্ধতির উদাহরণ, বি একটা সেট এ ই আই ও ইউ, এটাও কিন্তু তালিকা পদ্ধতি। এখানে উপাদানগুলোকে তালিকায় দেওয়া আছে। দ্বিতীয় পদ্ধতি হলো গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে এটাকে সেট বিল্ডার পদ্ধতিও বলা হয়, সেট বিল্ডার মেথড। এখানে আমরা বলবো এটাকে সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটার উপাদানগুলোকে ডাইরেক্ট তালিকায় দেওয়া থাকবে না, কিন্তু উপাদানগুলো কিভাবে গঠিত হবে তার একটি বৈশিষ্ট্য বা একটি নিয়ম উল্লেখ থাকবে। তাহলে আমরা সেট গঠন পদ্ধতি কাকে বলবো? যে পদ্ধতিতে উপাদানগুলো তালিকায় দেওয়া থাকবে না, বরং উপাদানগুলো কিভাবে গঠিত হবে সেই নিয়ম বা সেই বৈশিষ্ট্যটা বলে দেওয়া থাকবে, সেটা হলো সেট গঠন পদ্ধতি। যেমন আমরা একটা সেট ধরি, উদাহরণস্বরূপ এ একটি সেট, এটা বলে এক্স সাজ দ্যাট এক্স হলো স্বাভাবিক জোড় সংখ্যা। এখন আমরা যদি খেয়াল করি, এখানে স্বাভাবিক জোড় সংখ্যা বলতে কোনগুলো বোঝাবে? স্বাভাবিক জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10, 12, এভাবে এটা অসীম। এই সেটটা আসলে অসীম হবে। তাহলে এই যে কথা অনুযায়ী এই নিয়মটা অনুযায়ী আমরা এই উপাদানগুলোকে পাই। মূলত এইটা যে কথা, এটা একই কথা। এটা হলো স্বাভাবিক জোড় সংখ্যা, এখানেও স্বাভাবিক জোড় সংখ্যা। তার মানে এটা হলো নিয়মটা বলে দেওয়া আছে, আর এটাকে উপাদানগুলো আমরা তালিকায় পেলাম। এইটা হলো গঠন পদ্ধতি, এটা হলো তালিকা পদ্ধতি। আশা করি আমরা বুঝতে পারছি যে সেট বলতে কি বুঝি। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়, তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি। আমরা এর সাথে আরেকটা এক্সাম্পল যদি দেখি, একটা প্রশ্ন দেখি এটার উপরে,
কি প্রশ্ন হতে পারে ছোটখাটো? মানে বইতেই দেখি একটা প্রশ্ন আছে এভাবে, এই একটা সেট যার উপাদানগুলো হলো 7, 14, 21, 28। প্রশ্ন হলো এত কে, মানে এই সেটটিকে, এটা আছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি থাকলে আমরা সেটা আবার কি গঠন পদ্ধতিতে নেব। তাহলে আমরা এই সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করি। গঠন পদ্ধতিতে প্রকাশ করি। আমরা খেয়াল করি এখানে যে গঠন পদ্ধতি আছে, আমরা যদি তালিকা পদ্ধতির যে সেটটা দেওয়া আছে যদি ভালো মতো একটু খেয়াল করি দেখবো যে এখানে দেওয়া আছে 7, 14, 21, 28। এর উপাদান 7, 14, 21 এবং 28। 21, 28 এর 21, 28 উপাদানগুলো, এর উপাদানগুলো হলো 7, 14, 21 এবং 28 হলো। এর উপাদান 7, 14, 21, 28 হলো 7 এর গুণিতক। 7 এর গুণিতক। গুণিতক বলতে আমাদের ধারণা আছে এটুকু যে গুণিতক হলো নামতার মতো, যে বা নামতা 7 এর গুণিতক হবে 7, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28, 5 সাথে 35, তারপরে 6 সাথে 42, সেগুলো এখানে নাই, 28 পর্যন্ত আসে। তার মানে এই এর উপাদানগুলো হলো 7 এর গুণিতক কিন্তু 28 এর বড় নয়। 7 এর গুণিতক যা 28 এর বড় নয়। এখন আমরা এটাকে যদি গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে লিখতে পারি যে a ইকুয়াল টু, প্রথমে গঠন পদ্ধতিতে কোনো একটা চলক নিয়ে আসতে হবে আগেই। ওই চলকটার আমরা একটা বৈশিষ্ট্য বলে দেব। চলকটা হবে x such that x হলো 7 এর গুণিতক এবং খেয়াল করি এখানে বলছিলাম যে 28 এর বড় নয়, আবার এখান থেকে দেখতেছি যে সেটা শূন্যের চেয়ে বড়। 28 এর বড় নয়, আবার শূন্যের চেয়ে বড়। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি 0 less than x less than 28 এর পরে 4 সাথে 28, 5 সাথে 35, এখানে আমরা 35 লিখতে পারি, কারণ 35 এর চেয়ে ছোট 7 এর গুণিতক 28 হবে। আর যদি আমরা এখানে এটাকে অন্যভাবেও লিখতে পারি, যদি আমরা 35 লিখতে চাই, মানে 28 লিখতে চাই, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 0 less than x less than equal 28। দুইভাবেই লেখা যাবে। আমরা 35 এ পর্যন্ত লিখি, এটা আমরা আবার পরে আলোচনা করব। তাহলে আমরা একে, এটা ছিল তালিকা পদ্ধতি, এটা হলো গঠন পদ্ধতি। এ পর্যন্ত আমরা লিখলে আমাদের এটা অ্যানসার হয়ে যাবে। এবার একটা গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া থাকবে, সেটা আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এটা মুছে ফেলি। বি একটা সেট দেওয়া আছে, মনে করি x such that x হলো x হলো 28 এর গুণনীয়ক। বি একটা সেট যার উপাদান হলো x। আগে একটা তোমাদের কথা বলে নেই যে এই যে চিহ্নটা, এই চিহ্নটা হলো জেনো বা এমন হয় জেনো, অথবা এটাকে আমরা বলতে পারি such that। আগেই বলা দরকার ছিল। এটার অর্থ হলো জেনো অথবা such that। তাহলে x
এমন একটা উপাদান যেন 28-এর গুণনীয়ক হয়, উপাদানগুলো 28-এর গুণনীয়ক হয়। এবার প্রশ্ন হলো যে এতকে, এটা আছে গঠন পদ্ধতিতে, এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, এটা আমাদের প্রশ্ন। এখন 28-এর গুণনীয়ক কিভাবে বের করব? 28 সমান আমরা লিখতে পারি 1 গুণ 28, তারপর 2 দিয়ে লিখতে পারি 2 গুণ 14, 3 দিয়ে ভাগ করা যাবে না, 4 দিয়েও যাবে না, 4 দিয়ে যাবে, 4 সাথে 28, 4 গুণ 7 আর যায় না। তাহলে 28-এর গুণনীয়ক হলো 1 2 4 7 14 28। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব 28-এর গুণনীয়ক হলো 1 2 4 7 14 28। অতএব b equal to 1 2 4 7 14 28। এটা আমার তালিকা পদ্ধতিতে হয়। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি যে কিভাবে গঠন পদ্ধতিতে থাকলে তালিকা পদ্ধতিতে করব, আবার কিভাবে তালিকা পদ্ধতি থাকলে গঠন পদ্ধতিতে করব। এখানে আমি এরপরে যেটা আলোচনা করব সসীম সেট, সেটের প্রকার নিয়েও কিছু আলোচনা করতে চাই। সসীম সেট, এই যে সেটটা আমি এটা যদি না মুছে ফেলি, 7 ছিল, তার আগে ছিল 4, তার আগে ছিল 2, তার আগে ছিল 1, তারপরে ছিল এটা বি। খেয়াল করি 1 2 4 7 14। এই সেটের কয়টা উপাদান আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাইলে যে সেটের উপাদানটা আমরা গণনা করে নির্দিষ্ট করতে পারবো, নির্দিষ্ট সংখ্যা বলতে পারবো যে এই সেটে 6টি উপাদান আছে, 10টি উপাদান আছে, 100টি উপাদান আছে, অর্থাৎ গণনা করে যার সংখ্যা আমরা বলতে পারবো, নির্দিষ্ট করতে পারবো, সেটাই হলো সসীম সেট। তো সংখ্যাটা কিভাবে দিতে পারি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্দিষ্ট করা যায় সেই সেটকে বলা হবে সসীম সেট। এক্সাম্পল হিসেবে বি একটি সেট 1 2 4 7 14 28। এই সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে 1 2 3 4 5 6 গণনা করে দেখতে পাই যে এখানে 6টি উপাদান আছে, অতএব এই সেটটি একটি সসীম সেট। এরপরে আসি, এটা আমরা বললাম সসীম সেটের কথা, সসীম সেট। এরপর আমরা যেটা আলাপ করতে চাই অসীম সেট। অসীম সেট কি হবে? অসীম সেট হবে এটা বলি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, নির্দিষ্ট করা যাবে না। আমরা গণনা করে শেষ পর্যন্ত বলতে পারবো না যে এর এতগুলো উপাদান আছে, তাহলে সেই সেটকে বলা হবে অসীম সেট। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা প্রথমেই একটা সেটের দেখছিলাম, যেটার সেটের উপাদান হলো 1 2 3 4 5 6, এভাবে এর কোনো শেষ নাই। অর্থাৎ 6-এর পরে 7, 7-এর পরে 8, এইভাবে ডট ডট দিয়ে আমি কি বুঝাতে চাইলাম? ডট দিয়ে যে এর উপাদান সংখ্যা আরো আছে। শেষ পর্যন্ত কেউ বললো 1000, আরেকজনে বললো না 1001। তার মানে এই সেটটা স্বাভাবিক সংখ্যার সেট, এটি একটি অসীম সেট। ফাঁকা সেট, আমরা বলবো যে ফাঁকা সেট কাকে বলে? ফাঁকা সেট, ফাঁকা সেট কাকে বলে? ফাঁকা সেট হলো যে সেটের কোনো উপাদান নেই। যেমন একটা সেট আমি ধরলাম বি, বি ইকুয়াল টু ফাঁকা, মানে এখানে কোনো উপাদান নাই, তাহলে এটা হলো ফাঁকা সেট। আসলে বাস্তবে ফাঁকা সেট কিভাবে হতে পারে? যেমন আমি এটা হলো তালিকা পদ্ধতি, আমি যদি এইটাই গঠন পদ্ধতিতে এভাবে বলি
x such that x স্বাভাবিক সংখ্যা, বা এটাকে বলতে পারি x such that x belongs to n এবং 2 less than x less than 3। আমরা খেয়াল করে দেখি যে 2 এটা দ্বারা বোঝাচ্ছে যে 2 এবং 3 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা, কিন্তু 2 এবং 3 আমরা একটু আগে যে एग्जांपलটা দিয়েছিলাম 2 এবং 2 3 4 5 এগুলো পরপর স্বাভাবিক সংখ্যা, 2 এবং 3 এর মধ্যে ভগ্নাংশ আছে কিন্তু স্বাভাবিক সংখ্যা নেই, তার মানে এই সেটটা হবে ফাঁকা সেট। আরো বাস্তব উদাহরণ, যদি আরেকটা বাস্তব উদাহরণ দিতে চাই, ধরলাম ডি একটা সেট, এভাবে যদি লিখি x such that x হলো মোহাম্মদপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রদের সেট। মোহাম্মদপুর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রদের সেট। তাহলে এখানে স্পষ্ট হবে যে মোহাম্মদপুর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীতে ছাত্রদের সেট, মানে এখানে বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীতে কোনো তো ছাত্র নাই, তার মানে এই সেটটার উপাদান হবে ফাঁকা সেট। আশা করি আমরা ফাঁকা সেটের ধারণাটি বুঝতে পারলাম। এরপরে আসবো আমরা উপসেট। এটা মুছে ফেললাম। উপসেট কাকে বলবো? উপসেটের আগে আমি একটা সেট লিখি, এবং এই সেট হলো a এবং b। এই সেটের উপাদান হলো a এবং b। তো এই এ সেট থেকে যদি আমি এই উপাদানগুলো নিয়ে আমি সেট গঠন করব, আমি প্রথমে একটা উপাদান নিলাম এ একটা সেট, এই এ উপাদানটাকে নিয়ে একটা সেট গঠন করলাম, আবার বি উপাদানটাকে নিয়ে আরেকটা সেট গঠন করলাম। আমি ইচ্ছা করলে দুইটা উপাদানকে নিয়েই একটা সেট গঠন করতে পারি। আবার এই দুইটা উপাদান নিয়ে আসার সময় দেখা গেল যে একটা উপাদানও আমার হাতে আসলো না, তখন সেটা হবে ফাঁকা। একে নিয়ে আসলাম, বি কে নিয়ে আসলাম, আবার একবার একে এ বি দুইটাকে একসাথেই আনলাম, আবার আনতে দেখলাম কেউ আসলো না, তার মানে ফাঁকা। তাহলে এই যে প্রত্যেকটা সেট হলো এই এ সেটের উপসেট। এর সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে একটি সেট থেকে কিছু উপাদান নিয়ে যখন অন্য অনেকগুলো সেট গঠন করা হয় তখন তাকে উপসেট বলে। তো উপসেট আমরা প্রত্যেকটা এক একটা নাম দিতে পারি, যেমন এ সেটটাকে আমরা এই এ সেটটাকে আমরা বলতে পারি বি ইকুয়াল টু এ, আবার বিটাকে বলতে পারি সি ইকুয়াল টু বি, এটাকে বলতে পারি ডি ইকুয়াল টু এ বি, আর ফাঁকা সেটটাকে এভাবেও প্রকাশ করা। তাহলে আমরা উপসেট বুঝতে পারলাম। এখন এখানে একটা কথা, উপসেট যেমন এর একটা উপসেট বি, এটাকে বলা হবে বি ইজ এ সাবসেট অফ এ। সি একটা উপসেট এর, এটা বলা হবে সি ইজ এ সাবসেট অফ এ। ডি নিজেও একটা উপসেট, ডি ইজ এ সাবসেট অফ এ। সাবসেটের চিহ্ন আমরা এখানে যদি খেয়াল করি যে ডিটা আর এটা একই, ডি আর এ একই, এক্ষেত্রে ডি আর এ যখন একই হয় তখন, আর অন্যগুলো এক না, তখন আমরা কিন্তু এটাকে এইভাবে ইকুয়াল চিহ্নের মতো দিয়ে এটা কাটা দিয়ে দিতে পারি, ইকুয়াল চিহ্ন দিয়ে এটা কাটা দিয়ে দেবো, মানে এখানে বি এর উপাদানগুলো এর উপাদানের সমান না, এটা কম আছে।
এখানেও কম আছে, কিন্তু এখানে সমান, উপসেট এবং উপাদানগুলো সমান। এটা বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। তাহলে এই চিহ্নটাকে আমরা বলবো সাবসেট বা উপসেট, সাবসেট বা অথবা উপসেট বলা হয়। তবে এখানে আরেকটা কথা বলে রাখি যে দুইটা সেট, যেমন এ এবং ডি, এ এবং ডি সমান হয়েছে, তাহলে কখন দুইটা সেট সমান হবে? এটা যখন এ ইজ এ সাবসেট অফ বি, আবার বি ইজ এ সাবসেট অফ এ, তখন আমরা বলা হবে যে এ ইকুয়াল টু বি। যখন দুইটা সেট একটা অপরটার উপসেট হবে, প্রত্যেকেই একে অপরের উপসেট হবে, তখন ওই সেট দুইটি পরস্পরের সমান হবে। আমরা আমাদের আরো একটু হাতে সময় আছে, আমরা আরো একটু আলোচনা করি যে এটা এখানে এই যে সেটটা বললাম যে এটা এ এবং ডি পরস্পর সমান, কিন্তু বি ইজ এ সাবসেট অফ এ, সি ইজ এ সাবসেট অফ বি, ডি ইজ এ সাবসেট অফ এ, এবং এটাকে যদি আমরা ইমপ্লিসিট হিসেবে ধরতাম, তাহলে বলতাম যে ই ইজ এ সাবসেট অফ এ। তাহলে প্রত্যেকেই হলো এর সাবসেট, এবং এগুলো হলো প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কাকে বলবো? যদি মূল সেটের চেয়ে কমপক্ষে একটা উপাদান কম হয়, তবে তাকে প্রকৃত উপসেট বলে। প্রকৃত উপসেট যদি মূল সেটের চেয়ে কমপক্ষে একটা উপাদান কম হয়, অর্থাৎ আমরা খেয়াল করি যেমন এখানে এ সেটের উপাদান ছিল এ এবং বি, কিন্তু আমরা বি একটা সাবসেট পেয়েছি, তাই সেখানে একটা উপাদান হল বি। অতএব বি হলো এ এর প্রকৃত উপসেট। তাহলে অনুরূপভাবে সিও এর প্রকৃত উপসেট, কিন্তু ডি প্রকৃত উপসেট নয়, এবং ইও প্রকৃত উপসেট। এরপরে আমরা আরেকটু আলোচনায় যাব আজকে। সেট আমরা জানলাম যে সেটের দুইটা সেট কখন সমান হতে পারে, সেটাও আমরা বললাম। এবারে আমরা সার্বিক সেট সম্পর্কে জানব। সার্বিক সেট কি? সার্বিক সেট যখন আমরা গণিতে কোনো সেট নিয়ে আলোচনা করব, তখন দেখব যে ওই সেটগুলো কোনো না কোনো সেটের উপসেট। তাহলে ওই সেটগুলো যার উপসেট, ওই মাদার সেটটাই হবে সার্বিক সেট। সময়টা কি হবে? যে গণিতে আলোচনাধীন যত ধরনের আমরা সেট আলোচনা করব, সেই প্রত্যেকটা সেটই কোনো না কোনো সেটের উপসেট। তাহলে যার উপসেট, সেই সেটটাই হবে সার্বিক সেট, এবং সার্বিক সেটটি সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি আলোচনা করি, একটা বড় সেট নেই, 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা অনেকগুলো সেট, এগুলো আরেকটা সেট নিলাম এখানে 1 3 5 7 9, আরেকটা সেট নিলাম বি, জোড় সংখ্যা 10 পর্যন্ত, 2 4 6 8 10, আরেকটা সেট নিলাম সি, সেটা নিলাম মৌলিক সংখ্যা নিতে পারি 2 3 5 7। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, এই এ বি সি তিনটা সেটই কিন্তু ইউ এর উপসেট। তাহলে এই ক্ষেত্রে এই আলোচনায় আমাদের ইউ হইল সার্বিক সেট। তাহলে সংজ্ঞাটা হলো যে কোনো আলোচনায় যখন অনেকগুলো সেটই আমরা আলোচনা করব, তখন যে আলোচনা করব সেই প্রত্যেকটা সেটই কোনো না কোনো সেটের উপসেট, যার উপসেট সেই মাদার সেটটিকে বলা হবে সার্বিক সেট। আশা করছি
আরেকটা বিষয় আমি এখানে আজকে যেটা আমার ছিল সেখান থেকে মনে হয় একটা বাদ গেছে, আমি ভেন চিত্রটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যে ভেন চিত্র সেটের বিভিন্ন আলোচনায় সেটের সেটের বিভিন্ন কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করা যায়। গণিতবিদ জন ভেন এই পদ্ধতি আবিষ্কার করেন, এর জন্য ওনার নাম অনুসারে এই চিত্রকে বলা হয় ভেন চিত্র। তাহলে ভেন চিত্রের সংজ্ঞাটা দেবো কি, যে গণিতের বিভিন্ন কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, এই চিত্রগুলোকে বলে ভেন চিত্র। যেমন কার্যবিধি কী কী হতে পারে, আমরা একটা এই কার্যবিধি সাধারণত আয়তক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র, বৃত্তাকার ক্ষেত্র ইত্যাদি দ্বারা প্রকাশ করে। যেমন ইউ, এটা আয়তক্ষেত্র, এটা দ্বারা আমরা একটা সার্বিক সেটকে বুঝাইতে পারি। এটা এ একটা বৃত্তক্ষেত্র, এটা দ্বারা একটা সেট বুঝাতে পারি। আবার বি একটা বৃত্তক্ষেত্র, এটা দ্বারা একটা সেট বুঝাতে পারি। টোটাল এই চিত্রটাকে বলা হবে ভেন চিত্র। সংজ্ঞা হলো এটা, যে গণিতের বিভিন্ন সেটের কার্যবিধি যখন আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করি তখন তাকে ভেন চিত্র বলে। তো মোটামুটি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা, এরপরে আগামী ক্লাসে আমরা পূরক সেট এবং সেটের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা শেষ করব। আজকে তোমাদের এ পর্যন্তই রইল। আশা করি আলোচনাটা ভালো লেগেছে। তোমরা এটা একটু চর্চা করবে, প্র্যাকটিস করবে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো হবে। আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ।